Hello everyone, Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I cleared my NEET in 2022 with all India rank 594 and a score of 685. আমরা ক্লাস 12 চ্যাপ্টার নাম্বার 10 সেটা হচ্ছে বায়োটেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমরা এতদিন জেনেছি জীব প্রযুক্তিবিদ্যা কি, অর্থাৎ কি পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জীব এবং জীব থেকে উৎপাদিত বিভিন্ন পদার্থগুলি, তাই তো, এর থেকে পাওয়া বিভিন্ন দ্রব্যসমূহ, ঠিক আছে? সেটা উৎসেচক রূপেও হতে পারে বা কোনো বাই প্রোডাক্টও হতে পারে। সেটাকে যখন আমরা, তাই তো, সেটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করেছি, তাই তো। এবার সেটার জন্য সেখানে এসেছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট। এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে কি ছিল? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট এরকম ছিল যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমার যে জিনটা আমি চাই, আমার কাঙ্ক্ষিত ডিএনএ, কাঙ্ক্ষিত জিনের সাথে একটা বাহককে জুড়ে দেওয়া, তারপর সেটা গিয়ে সেই পোষক দেহে প্রবেশ করিয়ে সেখান থেকে দ্রব্যগুলো উৎপাদন করা। এই পুরো প্রসেসটা আমরা জেনেছি। এবার আমরা দেখবো এই যে বায়োটেকনোলজির মাধ্যমে, এই জীব প্রযুক্তি বিদ্যার মাধ্যমে যত কিছু পদার্থ বা যত দ্রব্য উৎপাদিত হয় সেগুলি কিভাবে ব্যবহার করা হয়, তাই তো। তাহলে এদের অ্যাপ্লিকেশনটা কি, ঠিক কোথায়, সেটা জানার চেষ্টা করি। ওকে, সো ফার্স্ট অফ অল যেটা জরুরি সেটা হচ্ছে, তাই তো, যে বায়োটেকনোলজি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখবো। এক হচ্ছে এগ্রিকালচারে বা কৃষিকাজে, দেন মেডিসিন অর্থাৎ চিকিৎসা বিদ্যায়, এবং ট্রান্সজেনিক অ্যানিমালস অর্থাৎ এমন কিছু পশু যেগুলোর মধ্যে আমরা জিনের কিছু ম্যানিপুলেশন করি। জিনের ম্যানিপুলেশন মানে জিনের মধ্যে এমন কিছু পরিবর্তন আনা যার প্রভাবে ওদের যে সাধারণ জিনোটাইপ ছিল তার থেকে পরিবর্তন হয়ে যায়, সেটাকে ট্রান্সজেনিক বলা হয়, রাইট? এবং এই সমস্ত জিনিসগুলো যখন আমরা অ্যাপ্লাই করছি, এই বায়োটেকনোলজি দিয়ে তৈরি করা পদার্থগুলিকে যখন আমি এগ্রিকালচারে বা মেডিসিন ফিল্ডে যেখানে ব্যবহার করি না কেন, সেখানে ভিন্ন ধরনের কিছু সমস্যা সৃষ্টি হয়, এথিক্যাল ইস্যু, যে এটা কি ব্যবহার করা সঠিক হবে কি হবে না, তখন সেখানে এথিক্যাল ইস্যু কনসেপ্ট আসে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিল করবো আজকে এই চ্যাপ্টারে আমরা। ওকে, তো হোয়াট ইজ বায়োটেকনোলজি জানি অলরেডি। তো এবার এখানে যেটা জানা জরুরি হয় যে এর প্রয়োগগুলো কি। এখানে আমরা দেখবো যে জিনগত ভাবে আমরা ভিন্ন ধরনের অণুজীবগুলিকে, ছত্রাকদের, তাইতো, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদেরকে মডিফাই করেছে, অর্থাৎ এদের জিনগত ভাবে পরিবর্তন করা হয় যাতে আমরা এদেরকে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিয়াল স্কেল অর্থাৎ শিল্পভিত্তিক বিভিন্ন উৎপাদনে এবং তার সঙ্গে সঙ্গে ঔষধের বিভিন্ন শিল্পভিত্তিক উৎপাদনের মধ্যে আমরা এদেরকে ব্যবহার করেছি। এবার এর মধ্যে কি কি জিনিস আছে? এর মধ্যে আছে থেরাপিউটিক অর্থাৎ ভেষজ অনেক ঔষধ রয়েছে, তাই তো। ডায়াগনস্টিক্স এ এই বিভিন্ন ভাবে রোগ নির্ণয় প্রক্রিয়ার মধ্যেও বায়োটেকনোলজিকে ব্যবহার করা হয়। দেন জেনেটিক্যালি মডিফাইড ক্রপস ফর এগ্রিকালচার, তাই তো। কৃষিক্ষেত্রে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের শস্যগুলিকে জিনগত ভাবে পরিবর্তন আনা, জিনগত পরিবর্তন। ওকে, তারপর হচ্ছে প্রসেসড ফুড, খাদ্যগুলিকেও প্রক্রিয়াজাত করা, তাই তো। ফার্মেন্টেড ফুড হয়ে গেল, তারপর আরো বিভিন্ন ধরনের হতে রয়েছে। বায়ো রিমেডিয়েশন, যেটাকে আমরা বলি যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে প্রতিকার করা যায়, এই বিভিন্ন জিনিসের সেগুলো জানবো। এবং ওয়েস্ট ট্রিটমেন্ট, বর্জ্য পদার্থগুলিকে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা এবং এনার্জি প্রোডাকশন অর্থাৎ শক্তি উৎপাদন। তো প্রধানত এখানে যদি জিজ্ঞেস করা হয় যে কি কি প্রধান প্রধান অ্যাপ্লিকেশন রয়েছে বায়োটেকনোলজি, তো সেগুলোর মধ্যে যেগুলো আসবে প্রধানত সেগুলি হচ্ছে, প্রথমত আসছি এক থেরাপিউটিক, তাই তো। দেন রোগ নির্ণয় প্রক্রিয়া, বিভিন্ন ধরনের শস্যগুলি যেগুলো এগ্রিকালচারে মডিফাই করা হয়, খাদ্যগুলি প্রক্রিয়াজাত খাদ্য, প্রতিকার ব্যবস্থা, বজ্র পদার্থের ব্যবস্থাপন এবং শক্তি উৎপাদন। এই সাতটা পয়েন্ট মনে রাখলে হবে। ওকে, এবং এর সঙ্গে সঙ্গে জীব প্রযুক্তিবিদ্যার আরো কিছু গবেষণা ক্ষেত্র রয়েছে যেগুলো এখনো গবেষণা চলছে এবং অনেক কিছু এখান থেকে পাওয়া গেছে। সেগুলি হচ্ছে যেমন providing the best catalyst in the form of improved organism, usually a microbe or a pure enzyme. What does it mean? মানে হচ্ছে উন্নত জীব, যেটা একটা অণুজীব হোক, তারপর সেটা কোনো একটা অণুজীব বা সেই অণুজীব থেকে প্রাপ্ত বিশুদ্ধ কোনো একটা উৎসেচক, এই উৎসেচককে সবচেয়ে ভালো অনুঘটক রূপে এটাকে ব্যবহার করা, বেস্ট ক্যাটালিস্ট বেশি ব্যবহার করা। দেন আবার ক্যাটালিস্ট যদি বেস্ট হয়, তুমি বলো ক্যাটালিস্ট যদি ভালো হয়, আমার যদি উৎসেচক আমার ভালো হয়, তাহলে আমরা জানি যত ভালো আমার উৎসেচক বা অনুঘটক হবে, তত ক্যাটালিস্ট যত ভালো হবে, তত রিয়াকশন গুলো ফাস্ট হবে, দ্রুত রিয়াকশন সম্পন্ন হবে। দ্রুত রিয়াকশন সম্পন্ন হওয়া মানে সাবস্ট্রেট থেকে দ্রুত প্রোডাক্টে কনভার্ট হওয়া, তার মানে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বৃদ্ধি হবে। ক্লিয়ার? দ্বিতীয় পয়েন্ট, ক্রিয়েটিং অপটিমাল কন্ডিশন থ্রু ইঞ্জিনিয়ারিং ফর এ ক্যাটালিস্ট। এবার যে অনুঘটকগুলি উৎপন্ন করে, আমি বললাম যে অনুঘটক যদি
দ্রুত কাজ করতে পারে, তাহলে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে। তো তার জন্য আমরা জানি যে এই এনজাইম বা উৎঘটক অনুঘটকগুলি বা উৎসেচকগুলির কাজ করার জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার। তো সেই উপযুক্ত পরিবেশ, সেটা উপযুক্ত পরিবেশ বলতে আমি উপযুক্ত টেম্পারেচার, তাই তো, অপটিমাল কন্ডিশন বলতে অপটিমাল পিএইচ, অপটিমাল টেম্পারেচার, এই সমস্ত জিনিসগুলিকে প্রোভাইড করা, তাই তো, এগুলি ব্যবস্থা করা। দেন ডাউনস্ট্রিম প্রসেসিং, যে প্রক্রিয়াটি আমাদের ডাউনস্ট্রিম প্রসেসিং কি, ডাউনস্ট্রিম প্রসেসিং হচ্ছে যে সংশ্লেষিত আমাদের উপজাত পদার্থগুলি রয়েছে যেগুলো আমি অলরেডি তৈরি করেছি, সেগুলিকে বিশুদ্ধিকরণ করা, রাইট? এটা তো ডাউনস্ট্রিম প্রসেসিং এর মধ্যে আসে। প্রথমে এদেরকে সেপারেশন করা, তো ডাউনস্ট্রিম প্রসেসিং পড়েছি আগের চ্যাপ্টারে আমরা, সেপারেশন এবং পিউরিফিকেশন দুটো মিলেই হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেসিং। চলো, বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনস ইন এগ্রিকালচার বলছিলাম। তাহলে আমি বলেছিলাম যে হ্যাঁ, প্রথম আমরা কি কি দেখবো, এগ্রিকালচারাল ফিল্ডে অর্থাৎ কৃষিক্ষেত্রে কিভাবে এদেরকে ব্যবহার করা হয়, then চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হচ্ছে, এবং ট্রান্সজেনিক অ্যানিমাল গুলি এবং যে সমস্ত নৈতিক বিষয়গুলো আছে বা এথিক্যাল যে ইস্যুগুলো আছে সেগুলো সম্বন্ধে, রাইট? এগুলোই আমাদের বিষয়। চলো, প্রথম আসছি এগ্রিকালচার বা কৃষিক্ষেত্র। তুমি বলো কৃষিক্ষেত্রে মানে কি? কৃষিক্ষেত্রে যখন আমরা এটা ব্যবহার করি তখন আমাদের প্রধান টার্গেট থাকে যে আমরা খাদ্যের উৎপাদন ক্ষমতাকে বাড়াবো, তো খাদ্য উৎপাদনের যে পরিমাণটা রয়েছে সেটাকে বৃদ্ধি করা, রাইট? তো সেখানে কি কি জিনিস আসে? সেখানে প্রধানত আসে অ্যাগ্রো কেমিক্যাল বেসড এগ্রিকালচার, অর্থাৎ কৃষিজ রাসায়নিক বস্তু ভিত্তিক কৃষি ব্যবস্থা। এবার কৃষিজ রাসায়নিক বস্তু মানে অ্যাগ্রো কেমিক্যাল কি? অ্যাগ্রো কেমিক্যাল যে বিভিন্ন ধরনের কেমিক্যাল গুলিকে যখন অ্যাগ্রো ফিল্ডে ইউজ করা হয়, তাই তো, ইউরিয়া, পটাশ, আরো যে অনেক কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যাল গুলো আমরা এগুলোকে কৃষিক্ষেত্রে ব্যবহার করা। তো এটা হচ্ছে কৃষিজ রাসায়নিক বস্তুগুলিকে ব্যবহার করা। দেন অর্গানিক এগ্রিকালচার, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে জৈবিক কৃষিকার্য। আমরা শিখেছি যে একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে যেটা হচ্ছে অর্গানিক ফার্মিং। অর্গানিক ফার্মিং এ কিভাবে আমরা জৈবিক পদার্থগুলিকে ব্যবহার করে কৃষিকাজে সেটাকে ব্যবহার করি সেটা আমরা জানবো। এবং লাস্ট হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার, এই যে বিভিন্ন ধরনের জিনগত প্রযুক্তিগুলিকে ব্যবহার করে, বিভিন্ন ধরনের জিনগত প্রযুক্তিগুলিকে ব্যবহার করার মাধ্যমে শস্যগুলিকে পরিবর্তন করা, মানে পরিবর্তিত শস্য ভিত্তিক। এবার যখন এই কৃষি কাজে আমরা বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিবিদ্যার ব্যবহার করি তখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা টার্ম আসে, সেটা হচ্ছে গ্রিন ইভলিউশন বা সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব হচ্ছে যখন এগ্রিকালচার ফিল্ডে একটা ইভলিউশন এসেছিল বা একটা বিপ্লব বা একটা পরিবর্তন হঠাৎ এসেছিল। বিপ্লব কি? হয়তো আকস্ একটা অনেক বৃহৎ পরিবর্তন, তাই তো, ওকে। তো সেটাই আমরা জানতে যাচ্ছি এখানে, যে গ্রিন রিভলিউশনের মাধ্যমে আমরা জানি গ্রিন রিভলিউশন কি করেছিল। গ্রিন রিভলিউশনের মাধ্যমে, সবুজ বিপ্লবের মাধ্যমে আমরা খাদ্য সরবরাহের পরিমাণ যেটা রয়েছে সেটাকে 3 গুণ অব্দি বৃদ্ধি করেছি। দেখো, ট্রিপলিং দ্য অ্যামাউন্ট, 3x, 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে সফল হয়েছে। কিন্তু এটা তবুও কিন্তু নট এনাফ টু ফিড দ্য গ্রোয়িং হিউম্যান পপুলেশন। যদিও 3 গুণ সরবরাহ বৃদ্ধি করেছি, তবুও এই যে এত পরিমাণে বর্ধনশীল মানুষের জনসংখ্যা, তাই তো, এত জনসংখ্যাকে সবার কাছে এখনো খাদ্যের যোগান দেওয়া সম্ভব হয়নি। তো উচ্চ ফলন হার কিছুটা দেখো, কিছু কিছু জিনিস রয়েছে, যখন আমরা চাই যে খাদ্য সরবরাহ বাড়াবো তখন আমাদের প্রথম টার্গেট থাকে উৎপাদনশীলতা বাড়াবো। উৎপাদনশীলতা বাড়াতে হলে এমন শস্যগুলিকে ব্যবহার করো তাদের উৎপাদনশীলতা অলরেডি বেশি, তাই তো। তাহলে কিছু ইমপ্রুভড ক্রপ ভ্যারাইটিস বা কিছু উন্নত পরিমাণের শস্য ভ্যারাইটি গুলিকে ব্যবহার করা হয়েছে, যাতে এরা উচ্চ ফলন হার দিতে পারে, ইনক্রিজ ইল্ড দিতে পারে। কিন্তু শুধুমাত্র উন্নত মানের শস্য ভ্যারাইটি ব্যবহার করলেই হবে না, তার সঙ্গে দরকার হচ্ছে উপযুক্ত কৃষিজ রাসায়নিক পদার্থগুলিকে ব্যবহার, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার গুলি, ওকে। এবং তার সঙ্গে সঙ্গে ফার্টিলাইজার মানে সার, আর পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক, এগুলো হচ্ছে অ্যাগ্রোকেমিক্যালস, ঠিক আছে, এগুলিকে ব্যবহার করা। এবং তার সঙ্গে ইউজ অফ বেটার ম্যানেজমেন্ট অ্যান্ড প্র্যাকটিস, হ্যালো, উন্নয়নশীলতার জন্য যে আরো ভালোভাবে পরিচালন ব্যবস্থাটা, তো ম্যানেজমেন্ট প্রক্রিয়া যেটা, ম্যানেজমেন্ট আর অ্যাগ্রোকেমিক্যালের সঠিক ব্যবহারের সঙ্গে সঙ্গে যখন উন্নত মানের শস্য ভ্যারাইটি ব্যবহার করেছি তখন এই উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হয়েছে। কিন্তু তোমরা যদি দেখো এই উন্নত উন্নয়নশীল এই তুমি দেখো কৃষকদের ক্ষেত্রে অ্যাগ্রোকেমিক্যাল গুলি বা যে কৃষিজ রাসায়নিক গুলি রয়েছে এগুলো খুবই দামি, টু এক্সপেন্সিভ, খুবই দামি হয়। And further increases in the yield with existing varieties are not possible using conventional breeding. অলরেডি আমার কাছে যে কনভেনশনাল মেথড গুলি বা পুরোনো যে অলরেডি যে মাধ্যমগুলি রয়েছে সেগুলির মাধ্যমে
কৃষকরা তাদের শস্য ভ্যারাইটি গুলোকে এই শস্য ভ্যারাইটি গুলি ব্যবহার করার মাধ্যমে ফলন বৃদ্ধি সম্ভব নয়। তো আমরা জানি যে কনভেনশনাল ব্রিডিং বা যে পুরোনো সময় ধরে যে চলে আসছে প্রক্রিয়াটা, তাই তো, গতানুগতিক যে সংকরায়ন কৌশলগুলি রয়েছে সেগুলিকে ব্যবহার করে এই উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব নয়। আমরা জানি ট্রাডিশনাল ব্রিডিং যে রয়েছে, অর্থাৎ এই যে গতানুগতিক সংকরায়ন ক্ষমতা রয়েছে, ঠিক আছে, সেটার মধ্যে কি হয় না, এটা it failed to keep pace with demand and provide sufficiently fast and efficient systems. এর মাধ্যমে আমরা এই যে বর্তমান যুগের যে সময়, যে সময় আমার খুব দ্রুত, তাই তো, দরকার দ্রুত এবং এফিসিয়েন্ট, লাইক পূর্ণভাবে পূর্ণ দক্ষতা সম্পন্ন এবং দ্রুত শস্যর ইমপ্রুভমেন্ট করা সম্ভব হয়নি এই ট্র্যাডিশনাল টেকনিকগুলোর মাধ্যমে। তো সেখানে তখন এসে টিস্যু কালচার নামে একটা কথা। টিস্যু কালচার বা যখন কলাগুলিকে বিভিন্ন মাধ্যমে কালচার করা হয় বা বৃদ্ধি করা হয়, সেই প্রক্রিয়াগুলির মাধ্যমে আমরা এদেরকে বৃদ্ধি করতে পেরেছি। তো হোয়াট ডাজ টিস্যু কালচার মিন? টিস্যু কালচার বলতে কি বোঝো? টিস্যু কালচার যেমনটা বিজ্ঞানীরা বলেছেন 1950s তাই তো, 1950-এর দিকে এরা দেখেছেন যে এক্সপ্লান্ট কি, যে যদি গাছের বা উদ্ভিদের কোনো একটা অংশকে কেটে নাও এবং সেটাকে যদি একটা টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি করা হয়, একটা ছোট পুরো একটা ক্ষুদ্র অংশ থেকে পুরো পুরো উদ্ভিদটাকে তৈরি করা, তাই তো, কিভাবে একটা স্টেরাইল কন্ডিশন দেওয়া, তাই তো, একটা পরিষ্কার পরিবেশে এবং স্পেসিফিক নিউট্রিয়েন্ট মিডিয়া, যে সমস্ত পরিবেশকগুলি দরকার সেই পরিবেশকগুলি সাপ্লাই দিলে এরা বৃদ্ধি করতে পারে, সেটা হচ্ছে এক্সপ্লান্ট। তো এই যে ক্যাপাসিটিটা বা এই যে ক্ষমতা, যার মাধ্যমে এরা একটা ছোট অংশ থেকে, একটা নির্দিষ্ট কোনো কোষ থেকে বা এক্সপ্লান্ট থেকে কোনো একটা অংশ থেকে পুরো উদ্ভিদটাই উৎপন্ন হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটিকে বলা হয় বা এই ক্ষমতাটাকে বলা হয় টোটিপটেন্সি, রাইট? এটা জানি। তোমরা এটা পরবর্তী উচ্চ ক্লাসে জানবে যে কিভাবে টোটিপটেন্সি সম্ভব হয় বা এক্সপ্লান্ট থেকে কেন এগুলো করতে সক্ষম, এই সমস্ত জিনিসগুলো। এখানে আমরা যেটা জানতে চাইছি যে এই যে বললাম, যদি একটা এক্সপ্লান্টকে লাইক একটা স্টেরাইল মিডিয়ামে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এবং তার সঙ্গে সঙ্গে জীবাণুমুক্ত একটা পরিবেশে দেওয়া এবং তার সঙ্গে সেখানে উপযুক্ত পরিপোষকগুলি মাধ্যম প্রোভাইড করা। তো সেই উপযুক্ত পরিপোষকগুলি কি কি রয়েছে? উপযুক্ত পরিপোষকগুলি এখানে যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে কার্বনের উৎস হিসেবে আমরা এখানে ব্যবহার করে থাকি সুক্রোজকে, এবং কিছু ইনঅর্গানিক সল্ট বা অজৈব লবণ, তো ভিটামিন হয়ে গেল, অ্যামিনো অ্যাসিড, গ্রোথ রেগুলেটর যেমন অক্সিন, তো তাহলে কি কি আসছে এর মধ্যে? এর মধ্যে আসছে বিভিন্ন ভিটামিন গুলি, অ্যামিনো অ্যাসিড যেগুলো প্রোটিন সৃষ্টির জন্য দায়ী এবং তার সঙ্গে গ্রোথ রেগুলেটর বা যারা এই বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে, যেমন অক্সিন, সাইটোকাইনিন, এদেরকে প্লান্ট হরমোন বলেছিল বা ফাইটো হরমোন, এদেরও জরুরি। বাই অ্যাপ্লিকেশন অফ দিস মেথড ইট ইজ পসিবল টু অ্যাচিভ প্রপাগেশন অফ লার্জ নাম্বার। তো এই যে টিস্যু কালচার বা এক্সপ্লান্ট, এই ব্যাকটেরিয়াগুলির মাধ্যমে আমরা অল্প কম সময়ের মধ্যেই অনেক বেশি সংখ্যক উদ্ভিদ তৈরি করতে তো পেরেছি। তো এই যে প্রক্রিয়াটি, যার মাধ্যমে আমরা ক্ষুদ্র একটা অংশ থেকে পুরো একটা নতুন উদ্ভিদ তৈরি করতে পেরেছি, তো সেই প্রক্রিয়াটিকে বলা হয় মাইক্রো প্রপাগেশন। কি বলা হয় এটাকে? মাইক্রো প্রপাগেশন। ছোট্ট একটা পার্ট থেকে প্রপাগেট করা, মাইক্রো প্রপাগেশন। এবার যেহেতু প্রত্যেকটি গাছ আমরা জানি যে এরা যখন একটা ক্ষুদ্র অংশ থেকে নিয়ে সেটা থেকে যখন আমরা টিস্যু কালচার মিডিয়ামে বৃদ্ধি করাবো, তো সেখানে তো সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে না, সেখানে জাস্ট ওদের বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হয়ে আবার ওরা কোষে বিভাজন হচ্ছে, সেখান থেকে সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে যত কোষ তৈরি হয় বা যত কিছু অর্গানিজম উদ্ভিদগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু সবাই জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, অর্থাৎ জিনগতভাবে সবাই একই রকম বা জিনগতভাবে সদৃশ, ঠিক আছে? তো যেহেতু জিনগতভাবে সদৃশ হলো, একই রকম হলে আমরা তখন একটা ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে ক্লোন। তো যেহেতু এরা শারীরিক ভাবেও একই রকম দেখতে হবে, তাই এদেরকে বলা হয় সোমা ক্লোনস, বলা হয় সোমা ক্লোনস। সোমাটিক মানে কি? দেহের অংশ, তাই তো। তো এদেরকে সোমা ক্লোনস বলা হয়। এরকম অনেক রয়েছে, যেমন টমেটো, টমেটো, তাই তো, টমেটো, কলা, আপেল, এই সমস্ত অনেক গাছগুলিকে কমার্শিয়াল মেথডে, তাই তো, শিল্পক্ষেত্রে এদেরকে, তো আশেপাশে যদি কোনো ল্যাবরেটরি তোমাদের থাকে, তো সেখানে গিয়ে তোমরা এই সমস্ত জিনিসগুলোকে আরো ভালোভাবে দেখতে পারবে। ওকে, এবার another important application of method is the recovery of healthy plants from disease plants. যে সমস্ত উদ্ভিদগুলি কোনো না কোনো ভাবে আক্রান্ত হয়েছে ভিন্ন ভিন্ন রোগের মধ্যে, যেমন বিভিন্ন ভাইরাস ঘটিত রোগগুলি হয়ে গেল, দেন বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই সমস্ত রোগগুলি থেকে এদেরকে সুরক্ষা প্রদান করা বা রোগগুলি থেকে প্রতিরক্ষা করা, তাই তো। রোগের মাধ্যমে আমরা জানি যত বেশি রোগ হবে তত তাদের উৎপাদনশীলতা হ্রাস পাবে। তো যদি আমি চাই আমার উৎপাদনশীলতা বৃদ্ধি করতে, তাহলে আমাকে রোগ নির্বারণ করতে হবে, রাইট? তো ইভেন ইফ দ্য প্লান্ট ইজ ইনফেক্টেড উইথ আ ভাইরাস, যদি একটা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়,
তাহলে এর যে মেরিস্টেম গুলি থাকে না, গাছের যে মেরিস্টেম বা যে উচ্চ বর্ধন লাইক অতি দ্রুত বর্ধনশীল অঞ্চল যেগুলো রয়েছে, একটা হচ্ছে অ্যাক্সিলারি আর একটা অ্যাপিক্যাল। এটা শীর্ষ অঞ্চল, একটা পার্শ্বীয় অ্যাক্সিলারি, পার্শিয়াল পার্শ্বীয় আর হচ্ছে শীর্ষ যে মুকুল বা যে মেরিস্টেম অংশগুলি রয়েছে, বর্ধনশীল অঞ্চলগুলি রয়েছে, সেই অঞ্চলগুলিতে কোনো রকম ভাইরাস থাকে না। তো আমি যদি কোনোভাবে এই মেরিস্টেম গুলিকে আলাদা করে নিতে পারি আর সেগুলিকে ইনভিট্রো মিডিয়াম, ইনভিট্রো মানে ইনভিট্রো কথাটি অর্থ হচ্ছে আউটসাইড দ্য সেল, তাই তো? তাহলে কোষের বাইরে, তাই তো, কোষ দেহের বাইরে যদি একটা আলাদা মাধ্যমে ইনভিট্রো প্রক্রিয়ায় আমি যদি এই মেরিস্টেম গুলিকে বা এই যে অগ্র বর্ধনশীলকারী যে বর্ধনশীল অংশগুলি রয়েছে, সেই বর্ধনশীল অংশগুলিকে যদি বৃদ্ধি করাতে পারি, তাহলে সেগুলি থেকে যে গাছগুলি উৎপন্ন হবে সেগুলি কিন্তু পুরোপুরিভাবে ভাইরাস মুক্ত হবে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানীরা বিভিন্ন কলা, তারপর হচ্ছে আখ অর্থাৎ সুগার কেন এবং আলুর মতো অনেক গাছকে ভাইরাস ফ্রি করতে সক্ষম হয়েছে, ভাইরাস মুক্ত। ওকে, তো এবার সায়েন্টিস্ট আরো একটা মেথড দেখলেন। দুটো মেথড অলরেডি ডিসকাস করলাম, একটা হচ্ছে রোগ মুক্ত করা, একটা হচ্ছে এদেরকে উৎপাদনশীল বৃদ্ধি করার জন্য টিস্যু কালচার মিডিয়াম ব্যবহার করা। এবার আসছে বিজ্ঞানীরা গাছের একটা কোষকে, উদ্ভিদের একটা কোষকে আলাদা করলেন, তারা এটাকে আইসোলেট করে নিলেন বা পুরোপুরি ভাবে পৃথক করে নিয়ে এদের যে সেল ওয়াল রয়েছে, হয়তো আমাদের এই কোষ প্রাচীর, প্রথমে থাকবে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর গুলিকে পাচন করে দেওয়ার পর সেখান থেকে যদি কোষ প্রাচীর থেকে আলাদা করে দিই, তাহলে পুরো পার্টটা কি থাকবে? সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন। তো সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন, আর এই সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেনকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। সাইটোপ্লাস্ট প্লাস হচ্ছে প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাস্ট গুলিকে আলাদা করা হয়, প্রোটোপ্লাস্ট গুলিকে আলাদা করার পরে সেই প্রোটোপ্লাস্ট গুলিকে এবার এখান থেকে একটা মনে করে এই এক ধরনের কোষ রয়েছে, এর প্রোটোপ্লাস্ট আছে, এটি আরেক ধরনের কোষ, এর প্রোটোপ্লাস্ট রয়েছে, কোন ধরনের কোষ প্রাচীর নেই, কোষ প্রাচীর গুলিকে আমি পাচিত করে দিয়েছি, তাই তো? তাহলে এদের কি হবে? এবার এদের ফিউশন হয়ে যায়। এবার এদের যখন ফিউশন হয়, সেই ফিউশনের প্রক্রিয়ায় তৈরি হয় হাইব্রিড প্রোটোপ্লাস্ট বা সংকরায়িত সংকরিত প্রোটোপ্লাস্ট। তারপরে এই যে হাইব্রিড বা সংকরায়িত অংশ প্রোটোপ্লাস্ট রয়েছে, এবার এটা থেকে আমি টিস্যু কালচার মিডিয়ার মাধ্যমে যদি দিই, সেখান থেকে একটা পুরো উদ্ভিদ থেকে পরিবেশ যাবো। তাহলে এই প্রক্রিয়া আমরা করলামটা কি? এই প্রক্রিয়া কিছু না, আমরা দুটি প্রোটোপ্লাস্ট নিলাম, দুটো কোষকে নিয়ে সেই দুটোকে মিক্স করে নতুন একটা কোষ তৈরি করলাম। এটা এক ধরনের সংকরায়ন প্রক্রিয়া, কিন্তু এতে কোনো রকম ফার্টিলাইজেশন বা এরকম কিছু করা হয়নি, রাইট? সেক্সুয়ালি প্রোডাকশন তো আসছে না। তো এটা প্রধানত সোমাটিক হাইব্রিড এগুলো, তাই তো? এগুলো যদি দেখো, এগুলো শারীরিক ভাবে সংকরায়িত করা হয়েছে এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় সোমাটিক হাইব্রিডেশন। ক্লিয়ার? চলো, তুমি একটা সিচুয়েশন ভাবো যে যখন প্রোটোপ্লাস্ট, একটা টমেটোর প্রোটোপ্লাস্ট নিলাম, সাপোজ এটা টমেটো ছিল, এটা পটেটো, দুটোকে নিয়ে তারপর এদেরকে ফিউজ করানো হলো। ফিউজ করানোর পরে যে সংকরায়িত পদার্থটা পাবো, যে হাইব্রিডটা পাবো, সেই হাইব্রিডটা যদি দেখি, এর মধ্যে টমেটোর ফিচার গুলো থাকবে, আবার পটেটোর ফিচার গুলো থাকবে। এটাকে না অনেক সময় বলা হয় পোম্যাটো, টমেটো প্লাস পটেটো ইজ পোম্যাটো। কিন্তু দেখা গেছে এই প্রোটোপ্লাজমের পরে যে সংকরায়িত করার বলে যে প্রোম্যাটো বা যেটা পেয়েছি, সেই কোষগুলি না আমরা যে সমস্ত জিনিসগুলো চাইছিলাম যে হ্যাঁ সব ফিচার গুলো আসবে আলু এবং টমেটো, সেই কমার্শিয়াল ইউজ করার মতো, তাই তো, বা এদেরকে শিল্প ক্ষেত্রে বা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করার মতো এরকম যে সমস্ত আমরা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো চাইছিলাম, সেগুলি পাওয়া যায়। তাই এটা নিয়ে আর পরবর্তীতে আর এটাকে লাইক আর আগে নিয়ে যাওয়া হয়নি। ঠিক আছে, এই প্রক্রিয়াটি। তো যেটা আমরা ডিসকাস করছিলাম, যে যখনই কৃষি ক্ষেত্রে আমরা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে চাইবো, তখন আমরা জানি যে শুধুমাত্র উচ্চ উৎপাদনশীল, তাই উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন শস্য হলেই হবে না, তার সঙ্গে দরকার উপযুক্ত বা সঠিক পরিচালন ব্যবস্থা এবং কৃষিজ রাসায়নিক পদার্থগুলি, যেমন বিভিন্ন ধরনের সার এবং কীটনাশকের ব্যবহার, রাইট? ইউজ অফ জেনেটিক্যালি মডিফাইড ক্রপ ইজ দ্য পসিবল সলিউশন। তো এই যে বললাম সার, কীটনাশক, এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করা, কিন্তু তুমি এটা ভাবো, একটা ফার্মার, আমি একটা কৃষককে যদি সাহায্য করতে চাই, তাহলে কি কি প্রক্রিয়ার মাধ্যমে আমি তার নিজের জমিতে ফলন বৃদ্ধির কোনো বিকল্প পদ্ধতি খুঁজে দিতে পারি কি? বা এই যে ফার্টিলাইজার গুলি বা এই যে সার বা বিভিন্ন কীটনাশক, যে সমস্ত রাসায়নিক গুলি ব্যবহার করছি, আমরা জানি সেগুলো পরিবেশের উপর কোনো না কোনো প্রভাব ফেলে, ইউট্রিফিকেশন নামে তোমরা শুনেছো। এই প্রক্রিয়াগুলির মাধ্যমে যে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব হচ্ছে, সেটাও কমানো উচিত। সেটা কি কমানো যেতে পারে কি? তো সেখানেই আসে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। ভাবো, আমি এমন কিছু ক্রপ বা এমন কিছু শস্য ব্যবহার করলাম, যে শস্যগুলিকে আমি এমন ভাবে জিনগতভাবে পরিবর্তন আনলাম, যাতে এদের মধ্যে আমি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি। আবার এই যে কীটনাশকগুলি ব্যবহার করা, কারণ কীটগুলো সেগুলির প্রতি যদি এদেরকে রেজিস্ট্যান্ট করে তুলি, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে তুলি, তাহলে এক ঢিল দিয়ে দুই পাখি হয়ে যাবে, তাই তো? তাহলে একভাবেই আমরা
লাইক যে সমস্যাগুলি আসছিল, পরিবেশের উপর যে বিভিন্ন প্রভাব ছিল কীটনাশকগুলির, সেগুলির হাত থেকেও বাঁচাতে পারি এবং উৎপাদনশীলতাকেও বাড়াতে পারি। তো যখনই কোনো একটি উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক বা পশু বা প্রাণী যাদের জিনসমূহকে জিনগত প্রযুক্তির কাজে লাগানোর জন্য পরিবর্তন করানো হয়েছে, জিনগত প্রযুক্তিগুলিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে ব্যবহার করে ম্যানিপুলেশন করা বা পরিবর্তন করা হলে সেটাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এদেরকে বলা হয় জিনগত ভাবে পরিবর্তিত জীব। জিএম প্লান্টস হ্যাভ বিন ইউজফুল ইন মেনি ওয়েজ। এই যে জেনেটিক মডিফাইড বা জিনগত ভাবে পরিবর্তিত যে জীবগুলি রয়েছে, এগুলিকে আমরা ভিন্ন ভাবে ইউজফুল বা এদেরকে ভিন্নভাবে উপযোগী করে তুলতে পারি। কিভাবে দেখো, জেনেটিক মডিফিকেশন গুলি কি? এক, জিনগত এমন পরিবর্তন আনো যাতে বিভিন্ন ধরনের যে অজীবজ পীড়ন বলতে কি বোঝো? দেখো, একটা হয় বায়োটিক স্ট্রেস, একটা হচ্ছে অ্যাবায়োটিক স্ট্রেস। দুটোর মধ্যে পার্থক্য করা জরুরি। বায়োটিক স্ট্রেস হচ্ছে ভিন্ন ধরনের অর্গানিজম গুলি, তাইতো, ভিন্ন ধরনের জীবগুলি, যেমন অণুজীব হতে পারে, মাইক্রোবস বা কোনো ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা যখন আক্রান্ত করে সেটার কারণে আমরা জানি বিভিন্ন ধরনের স্ট্রেস আছে বা পীড়ন তৈরি হয়, সেটা হচ্ছে বায়োটিক স্ট্রেস। অ্যাবায়োটিক হচ্ছে পরিবেশজনিত কারণে, যেমন ঠান্ডা হয়ে গেল বা খরা, দুর্ভিক্ষ, লবণ, উচ্চতাপ, এই সমস্ত পীড়ন পরিবেশে এদেরকে টলারেন্ট করে তোলা বা এই সমস্ত পরিবেশের প্রতি সহনশীল করে তোলা আবশ্যক। এটা কারণ আমরা জানি যে বিভিন্ন ঠান্ডার কারণে বা দুর্ভিক্ষ বা খরার কারণে অনেক সময় উৎপাদনশীলতা কমে যায়। আমরা জানি জল ফুটে উঠতে, সেই সমস্ত পীড়ন ঘটিত পরিবেশে এদেরকে সহনশীল করে তোলা, যাতে সেই সমস্ত পরিবেশেও এদের প্রোডাক্টিভিটি কমে না যায়। দেন রিডিউস রিলায়েন্স অন কেমিক্যাল পেস্টিসাইড, বা যে সমস্ত কীটনাশকগুলি রয়েছে, কীটনাশকগুলির উপর নির্ভরশীলতা হ্রাস করা। তাদের প্রতি এদেরকে কিন্তু বলছে পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ, বা পতঙ্গ প্রতিরোধী শস্য তৈরি করা। এমন কিছু শস্য তৈরি করবো যেগুলি পতঙ্গ প্রতিরোধী। তাহলে আমি যদি অলরেডি যদি উদ্ভিদটা নিজেই পতঙ্গ প্রতিরোধী হয়, তাহলে বাইরে থেকে আমাকে কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এটা হয়ে গেল একটা। দেন হেল্প টু রিডিউস পোস্ট হারভেস্ট লস। আমরা জানি, দেখো, এক হচ্ছে ফসল যখন হচ্ছে সেই সময় এই সমস্ত কারণগুলি থাকে, হয়তো বিভিন্ন পতঙ্গের আক্রমণ বা বিভিন্ন রোগের আক্রমণ, তো সেটা হচ্ছে বায়োটিক স্ট্রেস এবং অ্যাবায়োটিক স্ট্রেস দুটোই। এবার ফসল তুলে নিয়েছি, ফসল তোলার পরেও কিন্তু অনেক সময় ক্ষতির সম্ভাবনা থাকে, তো সেই ক্ষতিগুলিকে হ্রাস করা। যদি ফসল তোলার পরে যে ক্ষতিগুলি হয়, সেই লসগুলি যদি না হয়, তাহলে সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অনেক পরিমাণে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হবে। যদি লস কমিয়ে দিই, তাহলে অবভিয়াসলি প্রফিট তো পারবেই, রাইট? সেটাই। ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ মিনারেল ইউজেস বাই প্ল্যান্ট। বিভিন্ন উদ্ভিদগুলির মিনারেল ইউজেস বা খনিজ পদার্থের ব্যবহার, এদের সক্ষমতাটা বৃদ্ধি করা। অর্থাৎ সাপোজ তুমি মনে করো কোন একটা, দুটো কন্ডিশন দিচ্ছি। একটা কন্ডিশন আছে এমন কিছু উদ্ভিদ এখানে খুব কম নিউট্রিয়েন্ট রয়েছে দুটো জায়গাতেই। এবার যদি আমি এমন ভাবে মডিফাই করে দিই যে এরা বেশি সহজেই এই যে খনিজ পদার্থগুলিকে রয়েছে সেগুলিকে ব্যবহার করতে পারবে, তাহলে এই ক্ষেত্রে আমি যারা বেশি প্রোডাক্টিভিটি পাবো। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সঠিকভাবে ব্যবহার করতেই পারছে না, তাই তো, তো সেই ক্ষেত্রে তাহলে এটা সক্ষমতা কম আর উৎপাদনশীলতা কম। দেন এনহ্যান্স নিউট্রিশনাল ভ্যালু অফ ফুড। খাদ্যের নিউট্রিশনাল ভ্যালু, অর্থাৎ পুষ্টিগত গুণমান বৃদ্ধি করা। যেমন অনেক চাল রয়েছে যেগুলিতে আমরা ভিটামিন এর পরিমাণ বৃদ্ধি করতে পেরেছি, এটাকে গোল্ডেন রাইস বলা হয়, সোনালী চাল, তাই তো? এরকম আরো ভিন্ন প্রক্রিয়া রয়েছে যেগুলো ভিটামিন সি বা এরকম আরো বিভিন্ন ভিন্ন ভিটামিন বা ভিন্ন ভিন্ন যে পরিপোষকগুলি যেগুলো দরকার, তাই তো, সেগুলির সম্পন্ন তৈরি করা। তাহলে এটা হচ্ছে গুণগত মান বা পুষ্টিগত মানকে বৃদ্ধি করা। তাহলে এই কতগুলি প্রক্রিয়া এই কতগুলি দিক রয়েছে যেখানে জিনগত ভাবে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও আমরা ভিন্ন ভিন্ন দিকে জিনগত ভাবে পরিবর্তিত প্রাণগুলিকে, বা এদেরকে আমরা জিএম বলবো, ঠিক আছে, জিনগত মডিফাইড গুলিকে জিএম বলবো। এই জিএম গুলির মাধ্যমে আমরা আরো এরকম অনেক উদ্ভিদ তৈরি করতে পেরেছি যেগুলি আমাদেরকে স্টার্চ, শ্বেতসার, জ্বালানি এবং ঔষধি রূপে, তাই তো, বিভিন্ন বিকল্প সম্পদগুলির পরিবাহ দেয়। অল্টারনেটিভ রিসোর্স গুলি, যে বিকল্প সম্পদগুলি রয়েছে সেগুলিকে সরবরাহ করার জন্য জেনেটিক্যালি মডিফাইড প্লান্ট বা জিনগত ভাবে পরিবর্তিত জীবগুলিকে ব্যবহার করা হয়েছে। রাইট? ক্লিয়ার? তো এখানে একটা আমি উদাহরণ দেখাচ্ছি বায়োটেকনোলজি বা জিনগত ভাবে পরিবর্তিত গুলিকে বা জীব প্রযুক্তিবিদ্যাকে কিভাবে কৃষিকাজে ব্যবহার করে, একটা উদাহরণ দেখো।
একটা উদাহরণ হচ্ছে পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট। আমি বললাম যে পতঙ্গ যে ভোগ রয়েছে, অনেক অনেক পতঙ্গ রয়েছে যেগুলি উৎপাদনশীলতা হ্রাস করে। তো সেই উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হলে এই পতঙ্গ গুলির প্রতি এদেরকে প্রতিরোধী করে তোলা, প্লান্ট গুলিকে, যার প্রভাবে কি হবে, আমাদের কীটনাশকের ব্যবহার কমবে, প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে, আর এনভায়রনমেন্টাল পলিউশনের চান্সেও কমে যাবে, দূষণের হারও কমবে। এরকম একটা উদাহরণ হচ্ছে বিটি কটন। তো বিটি কি? বিটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া, ব্যাসিলাস থুরিনজেন্সিস, যেটাকে সংক্ষিপ্তে আমরা বিটি বলি। এই বিটি নামক ব্যাকটেরিয়াটি একটা টক্সিন তৈরি করে যার নাম হচ্ছে বিটি টক্সিন। এই বিটি টক্সিনের কি ক্ষমতা রয়েছে? বিটি টক্সিন হচ্ছে এরা এমন ধরনের কিছু টক্সিন যেগুলিকে এই পতঙ্গগুলো যদি খেয়ে ফেলে তাহলে তাদের মৃত্যু হয়ে যাবে। তাহলে একভাবে দেখতে গেলে পতঙ্গ যদি এসে এদের আক্রমণ করতে যায় তাহলে বিটি টক্সিনের মাধ্যমে তাদের কি হবে? মৃত্যু হবে। তাহলে পরবর্তীতে কি আর পতঙ্গরা আক্রমণ করবে? করবে না। তাহলে এইভাবে বিভিন্ন উদ্ভিদগুলিকে প্রতিরোধ ক্ষমতাকারী তৈরি করা সম্ভব হয়। তো এই বিটি টক্সিন গুলিকে আমরা কি করি? বিটি টক্সিনের যে জিন রয়েছে বা যে জিনটি এই বিটি টক্সিনের জন্য কোড করে, সেই জিনটিকে আমরা ব্যাকটেরিয়া থেকে ক্লোন করে কি করেছি? এগুলিকে উদ্ভিদ দেহে প্রবেশ করানো হয়েছে। উদ্ভিদ দেহে প্রবেশ করালে সেই যে উদ্ভিদ দেহটা রয়েছে সেটি এই ইনসেক্ট গুলি থেকে বা এই পতঙ্গগুলির প্রতি প্রতিরোধী হয়ে গেছে। যদি এরা অলরেডি পতঙ্গদের প্রতি প্রতিরোধী হয়ে যায় তাহলে বাইরে থেকে আমাকে আর পেস্টিসাইড ব্যবহারই করতে হবে না, পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড যেটাই ব্যবহার করছো তোমরা। এটা একটা মানে বলতে পারো যে জৈব পেস্টিসাইড বা জৈব কীটনাশক তৈরি হয়ে গেছে। উদাহরণ হচ্ছে বিটি জিনটা যখন কটনের মধ্যে প্রবেশ করা হয়েছে, বিটি কটন, যখন এটিকে কর্ন বা ভুট্টার মধ্যে প্রবেশ করা হয় তখন এটা বিটি ভুট্টা, এছাড়াও রাইস, টমেটো, পটেটো এবং সয়াবিনের মতো উদ্ভিদে প্রবেশ করে। ওকে, তো আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে মেইনলি বিটি কটনকে দেখবো। আমি বললাম যে বেসিলাস থুরিনজেন্সিস কি করেছিল? বেসিলাস বিটি জিন থেকে তৈরি হয়েছিল বিটি টক্সিন। এবং বিটি টক্সিন গুলো এমন কিছু, তাদের এটা একটা প্রোটিন এক প্রকারের, যেগুলি বিভিন্ন ধরনের ইনসেক্ট বা পতঙ্গ যেমন ল্যাপটাইডোটেরান, তোমরা এটা জানো যে কোন 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 ইনসেক্ট গুলি বা কোন কোন পতঙ্গগুলি প্রধানত আক্রমণ করে? তো সেগুলির মধ্যে নাম রয়েছে লেপাইডোপ্টেরাস বা লেপাইডোপ্টেরান গোত্রের যে গুলি রয়েছে, তা এর মধ্যে কারা আসে? এর মধ্যে আসে তামাক গাছের মধ্যে বাটওয়ার্ম, টোবাকো বাটওয়ার্ম এবং আর্মি ওয়ার্ম। দেন রয়েছে কোলিওপ্টেরা। কোলিওপ্টেরা আরেক গোত্র, যার মধ্যে কারা আসে? প্রধানত বিটেল বা গোবর পোকা, ডিপটেরান। দেখো সবগুলোর মধ্যে টেরান রয়েছে, তো ডিপটেরান, লেপাইডোপ্টেরান, কোলিওপ্টেরান, পিট, দেখতে পাচ্ছ টেরান একটা কমন। তো তো ডিপটেরান কি? ডিপটেরান হচ্ছে বিভিন্ন ধরনের মশা, মাছি, এদের হাত থেকে, মানে এদের এদের এই গোত্রটা। তো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এমন এক ধরনের প্রোটিন তৈরি করে, এদের যখন এরা বৃদ্ধি হয় তখন এদের বৃদ্ধির নির্দিষ্ট একটা দশায় এমন একটা প্রোটিনের ক্লাস তৈরি করে। এই ক্লাস সমূহগুলো পতঙ্গনাশক টক্সিন প্রোটিন। এরা হচ্ছে এক ধরনের টক্সিন, টক্সিক ইনসেক্টিসাইডাল প্রোটিন, যারা কি করতে পারে? পতঙ্গকে নাশ করতে পারে, পতঙ্গের মৃত্যু কারণ হতে পারে। তো তুমি বলো, কিন্তু কেন এই টক্সিন গুলো ব্যাসিলাসকে নিজেই ধ্বংস করে না দেয়? যদি এটা টক্সিনই হয়, এই প্রোটিন গুলো যদি এরকমই এত ক্ষতিকারক হয়, তাহলে যে ব্যাসিলাস রয়েছে সেই ব্যাসিলাস নিজেরই কেন মৃত্যু হচ্ছে না? তো তার পেছনে রয়েছে বিটি টক্সিন আসলে এক ধরনের প্রোটক্সিন হিসেবে থাকে। তো যখন এরা ব্যাসিলাস থুরিনজেন্সিস এর দেহের মধ্যে থাকে তখন এটা থাকে প্রোটক্সিন হিসেবে বা টক্সিনের নিষ্ক্রিয় রূপে, যার নিষ্ক্রিয় রূপ। এই নিষ্ক্রিয় রূপটা, তাহলে এই যে বিটি টক্সিন রয়েছে, বিটি টক্সিন হচ্ছে প্রোটক্সিন। যখন এটি ইনসেক্টের গাটে যায়, অর্থাৎ ইনসেক্টের যখন পাচন নালীর মধ্যে প্রবেশ করে, সেই পাচন নালীতে যে অ্যালকালাইন মিডিয়াম রয়েছে, সেখানে যে ক্ষারীয় পিএইচ সম্পন্ন রয়েছে, সেখানে যখন প্রবেশ করে তখন এটা হয়ে যায় অ্যাক্টিভ ফর্ম, সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয়ে গেলে তখন এরা পাচন নালীর মধ্যে পাচন নালীর মধ্যে ছেদ তৈরি করে, তাই তো? তো এই অ্যাক্টিভেটেড টক্সিন গুলো গিয়ে মিডগাটের এপিথেলিয়াল কোষগুলি যে রয়েছে সেই এপিথেলীয় কোষগুলির মধ্যে যুক্ত হয় এবং সেখান থেকে কোষ পর্দার মধ্যে ছিদ্র করে এবং সোয়েলিং, লাইসিস, আলটিমেটলি ডেথ, তাই তো? তাহলে কোষের স্ফীতি, কোষের ভাঙন এবং অবশেষে পতঙ্গের মৃত্যু পর্যন্ত হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা আরেকটা বেনিফিটও কি, অ্যালকালাইন মিডিয়ামে অ্যাক্টিভ হয়, তারপরে কি যদি অ্যাসিডিক মিডিয়ামে হতো তাহলে এই টক্সিন গুলো যখন আমাদের শরীরে প্রবেশ করতো, আমাদের পাচননালী যে রয়েছে অ্যাসিডিক স্টোমাক বা খাদ্যনালী যে যখন পাকস্থলীর মধ্যে প্রবেশ করতো তাহলে সেখানে অ্যাক্টিভ হয়ে তাহলে আমাদের মৃত্যু হওয়ার কারণ হতে পারতো। তো সেই জন্য এটা খুবই ভালো যে এটি
অ্যালকালাইন মিডিয়ামে অ্যাক্টিভ হয়। তো পতঙ্গরা যখন এদেরকে ব্যবহার করে তখন এরা তাদের শরীরে প্রবেশ করে তাদের মৃত্যুর কারণ হতে পারে। ওকে, তাহলে এটা দেখো, আমি এতদিন কি করছিলাম, উদ্ভিদে পতঙ্গ আক্রমণ করতো তো পতঙ্গ আক্রমণ যাতে না করে বাইরে থেকে কীটনাশক দিচ্ছিলাম। এবার অলরেডি পতঙ্গটা নিজেই অলরেডি উদ্ভিদ নিজেই এবার যখন প্রতিরোধী হয়ে যাবে তখন পতঙ্গ আর অ্যাটাকই করবে না, তাহলে কীটনাশকের ব্যবহার দরকারই পড়বে না। তাহলে এইটাকে বলে জৈব কীটনাশক প্রক্রিয়া বা বায়োপেস্টিসাইড। ক্লিয়ার? তো ভিন্ন ভিন্ন বিটি টক্সিনের যে জিনগুলি রয়েছে সেই বিটি টক্সিনের জিনগুলিকে বিটি বা ব্যাসিলাস থুরিনজিয়াসিস থেকে আইসোলেট করা হয়েছে বা নিষ্কাশিত করা হয়েছে, করার পরে সেগুলিকে ভিন্ন 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 শস্য উদ্ভিদ জাতীয় উদ্ভিদের মধ্যে প্রবেশ করানো হয়, যেমন কটন, কর্ন, রাইস, তাই তো এগুলোর মধ্যে। এবার কোন জিনটাকে ব্যবহার করছি সেটা ডিপেন্ড করে যে আমি কোন ধরনের শস্য প্রজাতি ব্যবহার করছি আর আমার টার্গেটেড পেস্ট কি। এবার ধরো তুমি চাইছো যে আমি টোবাকোতে দেবো, টোবাকোতে মেনলি আক্রমণ করে টোবাকো বা আডোয়ামগুলি, যেগুলো এক ধরনের কোলেপ্টার, সরি, যেগুলি এক ধরনের লেপাইডোপ্টেরান। যদি লেপাইডোপ্টেরানের হাত থেকে বাঁচাতে চাই তাহলে আমি সেই নির্দিষ্ট ধরনের জিনটাকে প্রবেশ করাবো। তাহলে ডিপেন্ড করছে যে আমি কোন পতঙ্গটাকে মারতে চাই বা কোন পতঙ্গে নাশ করতে চাই এবং কোন শস্য উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রবেশ করাচ্ছি, তার উপর ডিপেন্ড করে আমাদের চয়েস অফ জিন, কোন জিনটাকে আমি চুজ করছি। ওকে, তো টক্সিন ইজ কোডেড বাই আ জিন নেম ক্রাই1এসি, ক্রাই1এসি বা এটাকে ক্রাইও বলা হয়। ওকে, তো অনেকগুলো এরকম রয়েছে, যেমন ক্রাই1এসি, ক্রাই1এবি, এরা হচ্ছে এসি আর এবি, এরা হচ্ছে মেইনলি কটন বলওয়ার্ম। দেখো এ বি আর এস সি কটন বলওয়ার্ম, আর এ বি প্রধানত কর্ন বোরার। তাহলে দু ধরনের রয়েছে। কিছু কর্ন বোরার, দেখো কর্ন বোরার কারা, কর্ন বোরার হচ্ছে যারা ভুট্টা রয়েছে, যে ভুট্টার কাণ্ডগুলি রয়েছে না, ভুট্টা যে কাণ্ডগুলি রয়েছে কাণ্ডগুলির মধ্যে ছিদ্র সৃষ্টি করে, কর্ন বোরার গুলি। তো এই ক্রাই1এবি যে রয়েছে, ক্রাই1এবির মাধ্যমে আমরা কাদেরকে কন্ট্রোল করেছি, কর্ন বোরার গুলিকে কন্ট্রোল করেছি। আর অন্যদিকে ক্রাই1এবি আর এসি দুটো দিয়েই আমরা কটন বলওয়ার্ম বা তুলো গাছের মধ্যে যে বলওয়ার্ম গুলি থাকে সেই পতঙ্গগুলি থেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এখানে দেখতে পাচ্ছ এই বলওয়ার্ম গুলি কিভাবে আমাদের কটন বলগুলিকে বা তুলা বলগুলিকে নষ্ট করছিল। তো এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এরা আগে ধ্বংস করে দিয়েছে। তো এই পতঙ্গগুলির হাত থেকে বাঁচানোর জন্য আমরা ক্রাই1এবি, ক্রাই1এসি ইউজ করেছি। ওকে, তো এটা তো হয়ে গেল অলরেডি একটা মেথড, যে বাইরে থেকে জিন প্রবেশ করানো, বাইরে থেকে জিন, এমন জিন প্রবেশ করানো যেগুলো টক্সিন তৈরি করো, বিটি টক্সিন। ওকে, এবার উদ্ভিদগুলিকে পেস্ট রেজিস্ট্যান্ট করে তোলা বা পতঙ্গদের প্রতি প্রতিরোধী করে তোলার আরো একটা মাধ্যম রয়েছে, এটা হচ্ছে আরএনএ ইন্টারফারেন্স, আরএনএআই। ওকে, আরএনএআই মেথডটা কি, ভিন্ন ভিন্ন নেমাটোড গুলি রয়েছে, নেমাটোড বুঝছো, গোল কৃমি। এই যে গোল কৃমি যে পরজীবীতে, আমাদের গোল কৃমি আমাদের বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে এবং মানুষের মতো অনেক প্রাণীদের ক্ষেত্রে এরা পরজীবী রূপে থাকে, তাই তো। এরকমই একটা পরজীবী, এরকমই একটা নেমাটোড রয়েছে, মেলিওডিগাইন ইনকগনিশিয়া, নামটা জরুরি, নামটা, এগুলো কিন্তু সবগুলো এমসিকিউ হওয়ার মতো কোশ্চেন। ওকে, তো মেলিওডিগাইন ইনকগনিশিয়া এরা কি করে, টোবাকো প্ল্যান্ট যে রয়েছে তামাক গাছের মূলের মধ্যে আক্রমণ করে, তামাক গাছের মূলে সংক্রমণ করে, আর এদের ইল্ড বা এদের যে উৎপাদন রয়েছে, তামাক উৎপাদন ক্ষমতাকে ব্যাপকভাবে হ্রাস করে। তো এই প্রক্রিয়াটাকে হাত থেকে বাঁচানোর জন্য কি হয়েছে, একটা অভূতপূর্ব বিশেষ ধরনের কৌশল আমরা ব্যবহার করি, যেটাকে বলা হয় আরএনএ ইন্টারফারেন্স। আরএনএ দিয়ে ইন্টারফেয়ার করবো কিভাবে, দেখো আরএনএআই বা আরএনএ ইন্টারফারেন্স কে শর্টে আমরা আরএনআই বলি। আরএনআই টেক প্লেস ইন অল ইউক্যারিওটিক অর্গানিজম অ্যাজ দ্য মেথড অফ সেলুলার ইন্টারফারেন্স। আরএনএ ইন্টারফারেন্স আমরা বাইরে থেকে নতুন কিছু আবিষ্কার করিনি। আরএনএ ইন্টারফারেন্স একটা মাধ্যম বা একটা প্রক্রিয়া যেটা অলরেডি ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে ঘটে থাকে, বেশিরভাগ ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে অ্যাজ আ সেলুলার ডিফেন্স বা কোষের প্রতিরক্ষামূলক পদ্ধতি হিসেবে ব্যবহার হয়। এই প্রক্রিয়া আমরা কি করি, কোনো একটা স্পেসিফিক জিন যে রয়েছে, কোনো একটা স্পেসিফিক এমআরএনএ রয়েছে, সেই এমআরএনএ টিকে সাইলেন্স করে দেওয়া হয়, তাই তো, নির্দিষ্ট একটা এমআরএনএ কে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, নিষ্ক্রিয়করণ প্রক্রিয়াটাকে সাইলেন্সিং বলে। তো এই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে একটা সাপোজ একটা এমআরএনএ রয়েছে, এই এমআরএনএ কে কমপ্লিমেন্টারি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কনভার্ট করে দেওয়া হয়। এটা অ্যাক্টিভ ছিল এমআরএনএটা, সেখান থেকে ইনঅ্যাক্টিভ এমআরএনএ হয়ে গেল। তো এই যে প্রক্রিয়া যার মাধ্যমে এমআরএনএ কে নিষ্ক্রিয় করা হলো, তো সেই নিষ্ক্রিয়করণ প্রক্রিয়াটিকে তো নিষ্ক্রিয় করে দিলে এমআরএনএ আর নিজের ট্রান্সলেশন করতে পারবে না, ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মেনলি ইফেক্ট দেখায়, রাইট, প্রোটিন তৈরি করে যেগুলো দিয়ে আমরা উপকারিত, সে যদি না থাকে, যে ট্রান্সলেশনই করতে না পারে, তাহলে এমআরএনএ নিষ্ক্রিয় হয়ে গেল। তো এই প্রক্রিয়াটিকে বলা হয় সাইলেন্সিং বা নিষ্ক্রিয়করণ। ক্লিয়ার? তো
এই যে কমপ্লিমেন্টারি আয়নের কথাটা বললাম, কমপ্লিমেন্টারি আয়নে আমি কি বললাম যে কোষের প্রতিরক্ষা ক্ষমতা বেশি করা হয়। তাহলে এদেরকে কখন হচ্ছে এই পরিপূরক আয়নটা কোত্থেকে আসে? পরিপূরক আয়নটা প্রধানত আসে হচ্ছে কোনো একটা ভাইরাসের ইনফেকশনের মাধ্যমে। যে সমস্ত ভাইরাস গুলির মধ্যে আরএনএ জিনোম রয়েছে, তাহলে তারা ডিরেক্টলি আরএনএ দেবে। তো সেই কমপ্লিমেন্টারি আরএনএটা গিয়ে এই মাইনাস সঙ্গে যুক্ত হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। অথবা মোবাইল জেনেটিক এলিমেন্ট রয়েছে অনেক অনেক এরকম জিনগত উপাদান রয়েছে যেগুলি চলনশীল। চলনশীল মানে এগুলি এক কোষ থেকে অন্য কোষে আক্রমণ করতে পারে। তো সেই সমস্ত এলিমেন্ট গুলিকে বলা হয় ট্রান্সপোজন। তো এই ট্রান্সপোজন গুলো এদের যে রেপ্লিকেট বা প্রতিলিপি তৈরি করে, সেই প্রতিলিপি প্রক্রিয়াটা আরএনএ এর ইন্টারমিডিয়েট তৈরি করে, অন্তর্বর্তী একাদশে আরএনএ তৈরি করে। সেই আরএনএ গুলো কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাড করতে পারে, যেগুলি আরএনএ ইন্টারফারেন্সে সাহায্য করে। ক্লিয়ার? তো আমরা কি করি, অ্যাগ্রোব্যাকটেরিয়াম একটা ভেক্টরকে ইউজ করে থাকি, অ্যাগ্রোব্যাকটেরিয়াম। তো তাহলে অ্যাগ্রোব্যাকটেরিয়াম বাহক বা ভেক্টরের ব্যবহারের মাধ্যমে আমরা নিমাটোড গুলিকে নির্দিষ্ট করতে পারি যে আমি কোন নিমাটোডটাকে আক্রান্ত করতে চাই। তো তাহলে সেই নিমাটোডের জন্য নির্দিষ্ট জিনকে প্রবেশ করানো, নিমাটোড স্পেসিফিক জিনগুলিকে পোষক দেহে প্রবেশ করানো হয়। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেমন ছিল, তাহলে দেখো এখানে আমার জিন অফ ইন্টারেস্ট কি, নিমাটোড স্পেসিফিক জিন। সেই নিমাটোড স্পেসিফিক জিনের সঙ্গে অ্যাগ্রোব্যাকটেরিয়াম এর ভেক্টর ইউজ করছি, করিয়ে পোষক দেহের মধ্যে প্রবেশ করানো হলো। এবার যখন ডিএনএ প্রবেশ করে, তাহলে সেখানে তখন সেন্স এবং অ্যান্টি সেন্স আরএনএ দুটোই তৈরি হয়। এবার যেহেতু এরা একে অপরের কমপ্লিমেন্টারি বা পরিপূরক, তারা কি তৈরি করে, ডাবল স্ট্যান্ডে তৈরি করে দ্বিতন্ত্রী, তাই তো? এই দ্বিতন্ত্রী আরএনএ গুলি এবার তৈরি, যখন ডাবল স্ট্যান্ড আরএনএ তৈরি হয়ে গেল, এরা তৈরি করে দেবে আরএনএ ইন্টারফারেন্স প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যাক্টিভ এমআরএনএ গুলি ইনঅ্যাক্টিভ এমআরএনএ কনভার্ট হয়ে যায়। তাহলে তোমার যে নিমাটোড যেটা আক্রান্ত করছিল, নিমাটোডের যে এমআরএনএ গুলি তৈরি করছে নিমাটোড, সেই নিমাটোডের এমআরএনএ গুলোকে কি সাইলেন্সিং করে দিচ্ছে। তো যদি সাইলেন্সিং করে দেয়, তাহলে নিমাটোড আর নিজের মাল্টিপ্লাই করতেই পারবে না, কারণ তার তো এমআরএনএ কাজই করছে না। তো এই প্রক্রিয়ার মাধ্যমে নিমাটোড আক্রান্ত করার পরেও সে পরিপোষক দেহের মধ্যে আর নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে না, ফলে নিমাটোডটি বাঁচতে পারে না। তো এই যে আমি নতুন ধরনের একটা পোষক তৈরি করলাম, সেটার মধ্যে অলরেডি আরএনএ কে ইন্ট্রোডিউস করে দিয়েছি, তাই তো? এটাকে বলা হয় ট্রান্সজেনিক প্লান্ট বা ট্রান্সজেনিক উদ্ভিদ। জিনের মধ্যে আমি পরিবর্তন এনেছি, তাই তো? এই ট্রান্সজেনিক প্লান্ট গুলি ফলে নিজে নিজে এই সমস্ত পরজীবগুলি যেমন নিমাটোড, এদের প্রতি কি হয়ে গেল, প্রতিরোধী হয়ে গেল। তাহলে এদের সংক্রমণ হাত থেকে নিজেরাই প্রতিরোধ করতে সক্ষম। ক্লিয়ার হয়ে গেল? এখানে ছবি দেখতে পারো যে নিমাটোড কি করে, প্রধানত এদের মূলের মধ্যে আক্রমণ করে, দেখতে পাচ্ছি। দেখো এগুলো হচ্ছে ট্রান্সজেনিক রূপ, যেগুলোকে আমি বাইরে থেকে আরএনএ ইন্ট্রোডিউস করিয়েছি। তো আরএনএ ইন্ট্রোডিউস করার পরে আমি নিমাটোড দিয়ে আক্রমণ করার পরেও কোনো ধরনের রুটে পরিবর্তন আসেনি, ফলে এরা প্রতিরোধী হয়ে গেছে বা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে এই নিমাটোড দিয়ে তুমি যতই আক্রান্ত করো, আর কোনো লাভ হবে না। Clear? তো এটা ছিল প্রধানত আহ কিছু মাধ্যম, যেগুলির মাধ্যমে মানে এগ্রিকালচারাল ফিল্ডে বায়োটেকনোলজিকে ব্যবহার করেছি বা জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ করে দেখলাম। ঠিক আছে? কিভাবে আহ শস্য পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে। তার মধ্যে প্রধানত আমরা যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে কীটনাশক বা পেস্টিসাইড গুলিতে। তো একটা মেথড ছিল বিটি টক্সিনের মেথড, আর দ্বিতীয়টা হলো আরএনএ ইন্টারফারেন্স। এবার আমরা দেখছি যে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে জীব প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করা যায়। এটা এদের একটা থেরাপিউটিক ইউজে বা কোনো রোগ নির্ণয়ে বা অন্য কারণে। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা পুনর্যোজিত ডিএনএ প্রযুক্তিবিদ্যা যেটা রয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি, এটার মাধ্যমে আমরা হেলথ কেয়ার এরিয়াতে বা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে প্রভাব ফেলতে পেরেছি। কিসের মাধ্যমে? ভিন্ন ধরনের সেফ, নিরাপদ এবং মোর এফেক্টিভ, বেশি কার্যকর এবং নিরাপদ থেরাপিউটিক ড্রাগ বা রোগ নিরাময়কারী ঔষধ তৈরি করার মাধ্যমে আমরা চিকিৎসা ক্ষেত্রে অনেক প্রভাব ফেলতে পেরেছি। তো ফার্দার দ্য রিকম্বিনেন্ট থেরাপিউটিক্স ডু নট ইনডিউস আনওয়ান্টেড ইমিউনিটি রেসপন্স। এবার যে রিকম্বিনেন্ট থেরাপিউটিক্স গুলি আবিষ্কার করছে বা পুনর্জিত ওষুধপত্রগুলি, এরা যে আনওয়ান্টেড ইমিউনিটি রেসপন্স, আমি চাই যে কিছু এমনও কিছু রেসপন্স রয়েছে বা এমনও কিছু অনাক্রম্য সাড়া রয়েছে যেগুলো আমরা চাই না, অনাবশ্যক রয়েছে। তো সেই অনাবশ্যক অনাক্রম্য সাড়াগুলো আমরা চাই না। তো সেই সমস্ত থেকেও তো অনাবশ্যক যে অনাক্রমণতাগুলো রয়েছে, সেই সাড়াগুলোও দেখা যায় না। তাহলে এটা একটা বেনিফিট। তো আমি যেগুলো চাই না, আমাদের আনওয়ান্টেড যেগুলো রেসপন্স, সেই রেসপন্স গুলো আসছে না। ভালো। এটা সাধারণত কোনো একটা নন হিউম্যান প্রসেস। তাই তো? দেখো, যখনই বডি নিজের থেকে চিনতে পারবে না কোনো একটা অ্যান্টিজেনকে, তখনই সে মনে হবে যে বাইরে থেকে কিছুটা প্রবেশ করেছে।
তাহলে দেহের মধ্যে অনাক্রম্য সারা তৈরি হয়ে যাবে। কিন্তু যখন এই থেরাপিউটিক ডোজগুলো আমরা ইউজ করি, এগুলো নন হিউম্যান সোর্সের হলেও এদের কিন্তু অনাক্রম্য সারা অনেক কম। তো এখন অবধি প্রায় 30 ধরনের রিকম্বিনেন্ট থেরাপিউটিক, তো 30টিরও অধিক পুনর্যোজিত ঔষধ আমরা অনুমোদন করতে সক্ষম হয়েছি। এবং ইন্ডিয়ার মধ্যে, তাই তো, ভারতবর্ষে প্রায় 12টা, এর মধ্যে 12টি মার্কেটেড, অর্থাৎ বাজারের মধ্যে উপস্থিত। ওকে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ইনসুলিন। দেখো, ইনসুলিন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং থেরাপিউটিক ড্রাগ, কারণ ডায়াবেটিস মেলিটাস একটা কমন রোগ হয়ে গেছে। এবার আগে কি করা হতো, আগে হচ্ছে নন হিউম্যান সোর্স, সবসময় তো হিউম্যান সোর্স থেকে পাওয়া যায় না। তো নন হিউম্যান সোর্স অর্থাৎ ভিন্ন ভিন্ন হয়তো পিগ বা মাইস, কুকুর, ডগ, এগুলো থেকে প্রধানত আগে নেওয়া হতো ইনসুলিন। বাট এই ইনসুলিন গুলি কোনো না কোনো ভাবে যেহেতু নন হিউম্যান সোর্স রয়েছে, তো দেহের মধ্যে অ্যালার্জিক রিয়াকশন বা হাইপার সেন্সিটিভিটি শুরু হয়ে যেত। তো প্রাপ্তবয়স্ক মানুষের যে ডায়াবেটিস দেখা দিলে আমরা জানি, যে ক্ষেত্রে মনে করো ইনসুলিন শরীরের মধ্যে কম উৎপন্ন হচ্ছে, তাহলে বাইরে থেকে ইনসুলিন দেওয়া দরকার পড়বে। তো কিন্তু হিউম্যান ইনসুলিন তো দেওয়া সম্ভব নয়, তো মানব ইনসুলিন তো পাওয়াই যায় না, তাহলে কিভাবে রোগীদের ট্রিট করবে? তো সেই ক্ষেত্রে আমরা প্রধানত আগে কি করা হতো, যে আদার অ্যানিমালস, অন্য অন্য বিভিন্ন ধরনের পশুগুলি বা পশু বা প্রাণী থেকে কালেক্ট করা হতো। কিন্তু যেটি আগে করা হতো, তুমি ভাবো যে অন্য প্রাণী থেকে যে সংগ্রহিত ইনসুলিন রয়েছে, সেই ইনসুলিনটাকে মানব দেহের মধ্যে একইভাবে কার্যকরী হবে? এটা একটা কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, এর কারণে কি কোনো রকম ইমিউন রেসপন্স বা কোনো অনাক্রম্য সারা কি দেখা দেবে না? দুটো কোয়েশ্চেন। তাহলে ভাবো, যদি ব্যাকটেরিয়াম আর অ্যাভেলেবেল দ্যাট কুড মেক হিউম্যান ইনসুলিন, তাহলে আমি যদি এমন একটা ব্যাকটেরিয়াকে সংগ্রহ করতে পারি যে ব্যাকটেরিয়াটা ইনসুলিন তৈরি করতে পারবে, তাহলে কেমন হয়? তো এরকমই আমরা করেছি, আমরা এমন এক ধরনের ব্যাকটেরিয়াকে বিশাল সংখ্যায় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, যেগুলি থেকে আমরা ইনসুলিন পাচ্ছি। কিন্তু ভাবো, যে ইনসুলিন গুলি পাচ্ছি সেগুলো ডায়াবেটিক রোগীকে কি হিসেবে দেওয়া হয়, বড়ি হিসেবে নাকি? দেখো, ওরালি অ্যাডমিনিস্টার কেন করা যাবে না? যদি মুখে দিয়ে দিই, তাহলে আমরা জানি আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, পাচক উৎসেচক গুলি রয়েছে, পাচনের উৎসেচক গুলি, সেগুলি এগুলোকে ডাইজেস্ট করে দিতে পারে। তো এগুলিকে অ্যাজ আ ইনজেকশন সবসময় অ্যাড করা হয়। Clear? Okay? তো ইনসুলিন যেগুলিকে আমরা ডায়াবেটিস হিসেবে, ডায়াবেটিস রোগে ব্যবহার করেছি বা মধুমেহ রোগে ব্যবহার করেছি, ইনসুলিন গুলি আগে কি করা হতো, যে বললাম না, যে ক্যাটেল বা পিগ যেগুলি রয়েছে, তাই তো, বা গবাদি পশু, শুকর, এদেরকে হত্যা করে তাদের অগ্নাশয় থেকে, তাই তো, তাদের প্যানক্রিয়াস থেকে আগে কালেক্ট করা হতো। কিন্তু অ্যানিমাল সোর্সে যখন এদেরকে কালেক্ট করা হয়েছে, সেই ইনসুলিন গুলো যেহেতু প্রাণীজ উৎস এবং যেহেতু আমাদের বডির নয়, সেহেতু আমাদের, তাহলে আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যেত তাদের প্রতি, যে এটা তো নন হিউম্যান সোর্স, তাহলে তাদের প্রতি রিয়াকশন শুরু হয়ে যেত, অ্যালার্জি, বিভিন্ন ধরনের অ্যালার্জি তৈরি হয়ে যেত। এবার তাহলে আমি চাইছি ব্যাকটেরিয়ার মধ্যে ইনসুলিন তৈরি করতে। তো ইনসুলিনের গঠন প্রথমে বোঝার চেষ্টা করো। ইনসুলিন একটা পেপটাইড হরমোন। ইনসুলিনের মধ্যে প্রধানত দুটি পলিপেপটাইডের চেন রয়েছে, দুটি পলিপেপটাইডের শৃঙ্খল রয়েছে, চেন এ আর চেন বি। শৃঙ্খল এ, তো দেখো, চেন এ আর চেন বি, এ পেপটাইড আর বি পেপটাইড। এবং এরা একে অপরের সঙ্গে ডাইসালফাইড ব্রিজ বা ডাইসালফাইড বন্ধনী দিয়ে যুক্ত। ডাইসালফাইড মানে দুটো সালফার থাকছে, ডাইসালফাইড ব্রিজ দিয়ে যুক্ত। তো ম্যামালস এর ক্ষেত্রে বা ভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে ইনসুলিন কি তৈরি, কিসে তৈরি হয়? ইনসুলিন তৈরি হয় অ্যাজ আ প্রো হরমোন, তাই তো। একটা প্রো এনজাইম যেরকম হয় না, যে নিষ্ক্রিয় রূপটা, সেরকমই প্রো হরমোন থাকে। সেই প্রো হরমোনটাকে পরবর্তীতে প্রক্রিয়াকরণের মাধ্যমে সক্রিয় বা ফুললি ফাংশনাল বা পরিপূর্ণ একটা হরমোন তৈরি হয়। তো এই যে অপরিণত হরমোনটা রয়েছে বা প্রো হরমোন রয়েছে, সেই প্রো হরমোনে একটা এক্সট্রা শৃঙ্খল থাকে, সেটা সি পেপটাইড। তো প্রধানত এ পেপটাইড আর বি পেপটাইড থাকে পরিপূর্ণতার ক্ষেত্রে, আর অপরিণততার ক্ষেত্রে একটা সি পেপটাইড থাকে, যেটা এ পেপটাইড আর পি পেপটাইড কানেক্ট করে। এ বি কে কানেক্ট করছে সি। এবং এই সি পেপটাইডটা কখন আলাদা হয়ে যায়? যখন প্রো হরমোন থেকে, প্রো ইনসুলিন থেকে যখন ইনসুলিন তৈরি হয়, তো সেই ম্যাচুরেশন প্রক্রিয়ার সময় সি পেপটাইড আলাদা হয়। তো আমাদের না প্রধান যে চ্যালেঞ্জ ছিল, যখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রক্রিয়ার মাধ্যমে, পুনর্জনিত ডিএনএ প্রযুক্তির মাধ্যমে যখন ইনসুলিন তৈরি করতে যাচ্ছিলাম, তখন ইনসুলিন সৃষ্টিকারী পলিপেপটাইড গুলিকে একত্র করা, দেখো, এ পেপটাইডকে আলাদা করে তৈরি করা, বি পেপটাইডকে আলাদা করে তৈরি করা, তারপর তাদেরকে সংযোজন করা, করে আলটিমেট ইনসুলিন তৈরি করা। এটা একটা খুবই চ্যালেঞ্জিং কাজ ছিল। কিন্তু 1983-তে এলি লিলি
একটা আমেরিকান কোম্পানি, ঠিক আছে, একটা আমেরিকান বিশেষ কোম্পানি। তারা প্রধানত প্রথমবার মানব ইনসুলিনের তৈরি করতে সক্ষম হয়েছিল, যেখানে তারা এ শৃঙ্খল এবং বি শৃঙ্খল সমৃদ্ধ দুটো ডিএনএ সিকোয়েন্স তৈরি করতে পেরেছে। তো একটা ডিএনএ সিকোয়েন্স রয়েছে যেটা এ পেপটাইড দেবে, আর একটা ডিএনএ সিকোয়েন্স যেটা থেকে বি পেপটাইড। তো এখান থেকে এ পেপটাইড কালেক্ট করে, এখান থেকে বি পেপটাইড, তারপর সেগুলিকে যখন এক্সট্রাক্ট করা হয় আলাদা আলাদা ভাবে এদেরকে নিষ্কাশন করা হয়। এদেরকে তারপর ডাইসালফাইড বন্ডের মাধ্যমে কানেক্ট করে দিলেই ব্যাস পরিপূর্ণ ইনসুলিন বা হিউম্যান ইনসুলিন তৈরি হয়ে গেল। এটা কারা করেছিল? 1983-তে এলি লিলি ব্র্যান্ড। অনেক সময় এটা জিজ্ঞেস করা হয়ে থাকে। ইটস আমেরিকান ব্র্যান্ড এলি লিলি। ওকে, দেখতে পাচ্ছ প্রো ইনসুলিন থেকে কিভাবে ইনসুলিন তৈরি হয়েছে, এটা প্রো ইনসুলিন তৈরি হয়ে গেল ন্যাচুরাল ইনসুলিন। ক্লিয়ার? এবার মেডিকেল ফিল্ডে বা চিকিৎসা ক্ষেত্রে একটা তো দেখলাম যে ইনসুলিন তৈরি করার মাধ্যমে, বা এটা একটা হয়ে গেল থেরাপিউটিক ড্রাগ। আর একটা মাধ্যম রয়েছে যে চিকিৎসা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এই বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিবিদ্যা, সেটা হচ্ছে জিন থেরাপি। না, হোয়াট ইজ জিন থেরাপি? জিনের থেরাপি। থেরাপি কি? থেরাপি হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো একটা রোগকে ট্রিট করি, হয়তো কোনো একটা রোগের চিকিৎসা করার চেষ্টা করি। তো সেই জিন থেরাপি, এবার মনে করো এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের ক্ষেত্রে হেরিডিটারি ডিজিজ রয়েছে, তাই তো? অনেক আমরা জানি যে বংশগতি সম্পন্ন বা জিনগত রোগ নিয়ে অনেকেই জন্মায়। তো তাদের ক্ষেত্রে যদি একটা সঠিক চিকিৎসা কৌশল, থেরাপি মানে হচ্ছে চিকিৎসাটার কৌশল, তো সঠিক চিকিৎসা কৌশল যদি ফলো করা হয়, তাহলে সেই রোগটার ক্ষেত্রে কিন্তু আমরা তাকে নিরাময় করতে পারি, রোগ নিরাময় করতে পারি। তো জিন থেরাপি হচ্ছে এই চিকিৎসা কৌশলেরই একটা নতুন উপায়, রোগ নিরাময়ের একটা নতুন উপায়। ওকে, জিন থেরাপি কি? জিন থেরাপি হচ্ছে কালেকশন অফ মেথড। জিন কি বললাম? চিকিৎসা কৌশল, তো একটা কৌশল না, এর মধ্যে অনেকগুলি পদ্ধতি রয়েছে যেগুলি অ্যালাউ দ্য কারেকশন অফ আ জিন ডিফেক্ট। সাপোজ তোমার একটা জিন রয়েছে, এই জিনের মধ্যে কোনো একটা ডিফেক্ট থাকার, ত্রুটি থাকার কারণে ত্রুটিযুক্ত প্রোটিন তৈরি হচ্ছে, যার কারণে কোনো একটা জেনেটিক ডিজিজ হচ্ছে। আমি যদি এই জেনেটিক ডিফেক্টটাকে কারেক্ট করে দিতে পারি, অর্থাৎ এই যদি জিনগুলির যে ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলিকে শনাক্ত করা এবং সেগুলিকে কারেক্ট করা। কখন? যদি এটাকে চাইল্ডহুডে বা এমব্রিওতে, ভ্রূণ অবস্থায় বা শিশু অবস্থায় যদি শনাক্ত করে এটাকে করা যায়, তাহলে যদি আমি সেই অবস্থাতে জিনের সারাই করতে সক্ষম হই, তাহলে পরিপূর্ণ অবস্থা যখন সে ম্যাচিওর হয়ে যাবে, তার ক্ষেত্রে জিনের ডিফেক্টটা থাকবেই না। এটা হচ্ছে জিন থেরাপি। তো এখানে কি করা হয়? এখানে আমরা জিন, বাইরে থেকে জিনকে প্রবেশ করাই কোনো একটা মানুষের কোষের মধ্যে বা কলার মধ্যে, কোষ কলাগুলির মধ্যে কোনো একটা রোগকে ট্রিট করা, যেমন নিরাময় করার জন্য। তাহলে এক্ষেত্রে কি জরুরি হয়? এক্ষেত্রে জরুরি হচ্ছে correction of a genetic defect involves delivery of a normal gene into the individual or embryo to take over the function of and compensate for the non-functional gene. আর এই প্রক্রিয়া কি করেছি আমরা? জিনের ক্ষতিপূরণের জন্য একটা স্বাভাবিক জিনকে ব্যক্তি বা ভ্রূণের দেহে প্রবেশ করানো হয়। দেখো, একটা ত্রুটি সম্পন্ন প্রোটিন তৈরি হচ্ছে, বাইরে থেকে যদি আমি একটা সঠিক জিন প্রবেশ করাতে পারি, তাহলে সেই জিনটা থেকে সঠিক প্রোটিনটা তৈরি হবে, এটা কাজ করে দিচ্ছে। সাপোজ আমার শরীরে কোনো একটা এনজাইম নেই, উদাহরণ দিলাম গ্রুপ G6PD নেই, জি6পিডি ডেফিসিয়েন্সিতে এই এনজাইমটা থাকে না। বাইরে থেকে যদি এমন একটা জিন প্রবেশ করাতে পারি যে জিনটা জি6পিডি তৈরি করতে পারবে, তাহলে জি6পিডি যে ফাংশন গুলোর জন্য জি6পিডি না থাকার কারণে যে সমস্ত ইফেক্ট গুলো দেখা যাচ্ছিল, যদি সেই এনজাইমটাকে সাপ্লাই করতে পারি, তাহলেই হয়ে গেল, রাইট? সেটাই। তো প্রথম জিন থেরাপি করা হয়েছিল 1990-তে একটা 4 বয়সী একটা মেয়ের দেহে, যার শরীরে কি রোগ ছিল? এডিএ বা অ্যাডিনোসিন ডি অ্যামিনেস একটি এনজাইম রয়েছে, সেই উৎসেচকের ডেফিসিয়েন্সি বা সেই উৎসেচকের ঘাটতিযুক্ত একটি 4 বয়সী বা মেয়ের ক্ষেত্রে করা হয়েছে। এই এনজাইমটা কি করে? এডিএ এনজাইম হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে বা আমাদের যে আহ অনাক্রমতা তন্ত্র রয়েছে, সেই অনাক্রমতন্ত্রকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজে। যদি এই রোগে আসলে কি হয়, একটা জিন আছে, এই জিনটা প্রধানত অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ বা এডিএ এনজাইম তৈরি করে, কিন্তু যদি এর মধ্যে কোনো রকম ডিলিশন নামে একটা মিউটেশন, মিউটেশন মানে কি? মিউটেশন মানে একটা চেঞ্জ, আকস্মিক একটা পরিবর্তন, যার কারণে সেই জিনটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। তো এই প্রক্রিয়ার মাধ্যমে, ডিলিশন প্রক্রিয়ার মাধ্যমে এই জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বা যার কারণে অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ তৈরি হতে পারে না। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা বাইরে থেকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে, অর্থাৎ বাইরে থেকে অস্থিমজ্জাকে পুনঃপ্রতিস্থাপন করে যদি দিতে সক্ষম হই, অস্থিমজ্জার মধ্যেই প্রধানত এটা হয়, কারণ টি সেল গুলো সব তৈরি হচ্ছে তো সে বোন ম্যারোর মধ্যেই, রাইট? বি সেল ও বোন ম্যারোর মধ্যেই। তো
একটা মেথড রয়েছে, এইদার তুমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে দাও, অস্থিমজ্জা প্রতিস্থাপন, বা কিছু কিছু ক্ষেত্রে এদেরকে এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, অর্থাৎ এই উৎসেচকটা নেই তাহলে উৎসেচককে প্রতিস্থাপন করে দাও, অন্য উৎসেচক, এমন একটা উৎসেচক দাও যে উৎসেচককে বাইরে থেকে প্রবেশ করে দাও, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে করা যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে ফাংশনাল এডিএ বাইরে থেকে আমরা হয়তো পরিপূর্ণ কার্যকারী এডিএ উৎসেচকে প্রবেশ করিয়ে দিই, কিন্তু প্রবলেম হচ্ছে দুটো ক্ষেত্রেই না কমপ্লিট কিউআর আসে না, সঠিকভাবে রোগটাকে নিরাময় করতে সক্ষম হই না আমরা। তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপিতে আমরা কি করি, জিন থেরাপিতে আমরা লিম্ফোসাইট, তাই তো, যে পেশেন্টটা চাই সেই পেশেন্টের যে লিম্ফোসাইট রয়েছে, রক্ত থেকে লিম্ফোসাইট কালেক্ট করা হয়, সেই লিম্ফোসাইট গুলিকে বাইরে একটা কালচার মিডিয়ামের মধ্যে লিম্ফোসাইটে গ্রোথ করানো হয়, এবং একটা ফাংশনাল এডিএ সিডিএনএ, এডিএ সিডিএনএ কি একটা রেট্রোভাইরাল ভেক্টর রয়েছে। দেখো এই ভেক্টর, রেট্রোভাইরাল ভেক্টর কেন ব্যবহার করছি, কারণ প্রাণীদেহে প্রবেশ করাতে হবে, প্রাণীদেহে রেট্রোভাইরাস আমরা জানি রেট্রোভাইরাস প্রবেশ করতে পারে, তো রেট্রোভাইরাসের ভেক্টর ব্যবহার করে আমি এডিএ সিডিএনএ টিকে আমাদের জিন অফ ইন্টারেস্ট সেটাকে প্রবেশ করাতে সক্ষম হয়েছি। যখন প্রবেশ করাতে লিম্ফোসাইটে সক্ষম হলাম, তাহলে এই লিম্ফোসাইট গুলি এডিএ যুক্ত হলো, ফলে এরা এডি উৎপন্ন করতে সক্ষম। তাহলে এই লিম্ফোসাইট গুলিকে যদি এবার আমি সেই পেশেন্টের শরীরের মধ্যে প্রবেশ করাতে পারি, তাহলে তার এডিএ ডেফিসিয়েন্সি বন্ধ হয়ে যাবে। তো তুমি বলো, এই সেলগুলো তো নিমমর্টাল না, তো একটা সেলকে প্রবেশ করালে তো হবে না, যে একটা সেল প্রবেশ করে দিলাম যে বেঁচে গেল, তাই তো। তো এরা যেহেতু ইমমর্টাল নয়, তাই পেশেন্ট রিকোয়ার পিরিয়ডিক ইনফেকশন, কিছুদিন পর পর তাকে বারবার এই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড লিম্ফোসাইট গুলো প্রবেশ করানো হয়। কিন্তু যদি আমি ভ্রূণ অবস্থায়, তাই তো, প্রাথমিক অবস্থায় যদি শনাক্ত করতে পারি, সেই ভ্রূণ অবস্থায় যদি কোষগুলিকে প্রতিস্থাপন করা সক্ষম হয়, তাহলে একটা স্থায়ী নিরাময় সক্ষম। তাই তো, আমি যদি ভ্রূণ অবস্থায় এর যে অস্থিমজ্জা রয়েছে, অস্থিমজ্জা যেগুলো টি সেল তৈরি করে, বি সেল তৈরি করে, অনেক ক্ষমতান্তর নিয়ন্ত্রণ করে, সেই টি সেল বি সেল সৃষ্টিকারী লিম্ফোসাইট গুলিকে তৈরি করার যে স্টেম সেল গুলো যে, সেগুলির মধ্যেই যদি আমি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা করতে পারি, তার মধ্যে যদি এডিএ সিডিএনএ প্রবেশ করাতে পারি, তাহলে সে ভ্রূণ অবস্থার মধ্যে যদি প্রবেশ করে যায়, তাহলে এটা সম্পূর্ণ নিরাময়। কিন্তু অ্যাডাল্টহুডে যখন ধরা পড়ে, তাই তো, তখন তার সক্ষম নয় যে আহ, এটা করা, তাই তো, চেঞ্জ করে দেওয়া আহ, তার বোন ম্যারোটা। তো সেক্ষেত্রে আমরা লিম্ফোসাইট গুলিকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড লিম্ফোসাইট, তো জেনেটিক ভাবে মডিফাই করা, জিনগত ভাবে পরিবর্তন করা লিম্ফোসাইট গুলিকে প্রবেশ করি, যাতে এই এডিএ ডেফিসিয়েন্সিটি না হয়। ঠিক আছে, ক্লিয়ার জিন থেরাপি। আরো একটি চিকিৎসা ক্ষেত্রে আরো একটা প্রয়োগ রয়েছে জীব প্রযুক্তিবিদ্যা, সেটা হচ্ছে মলিকুলার ডায়াগনোসিস বা রোগ নির্ণয় প্রক্রিয়া, সেটা আমরা এবার করবো।